প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি অনিবার্য বাস্তবতা ছিল, আছে এবং থাকবে। ইদানিং দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক লোক, তারা মুষ্টিমেয় সংখ্যায় জুলাই অভ্যুত্থানের বাস্তবতাকে অস্বীকার করবার প্রয়াস পাচ্ছে। নানাভাবে জুলাই অভ্যুত্থানের বাস্তবতাকে মানতে চাইছে না এবং জুলাই অভ্যুত্থানকে ছোট করবার চেষ্টা করছে। এটি অপ্রয়োজনীয় একটি কাজ ছিল জুলাই অভ্যুত্থান, সে কথা এস্টাবলিশ করবার চেষ্টা করছে মুষ্টিমেয় কিছু লোক। আর এদের মধ্যে কিছু সাংবাদিকও আছেন, অন্যান্য পেশার লোকেরা আছেন। আওয়ামী বাকশালীরা থাকবে, সেটা তো খুবই স্বাভাবিক, তাদের তো জুলাই অভ্যুত্থান সহ্য হবার কথা না। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে তারাই শুধু জুলাই অভ্যুত্থান বা জুলাই রেভলিউশন বা মনসুন রেভলিউশন, যেই নামই আমরা ডাকি না কেন, এই অভ্যুত্থান বা বিপ্লবটি তারাই শুধু চায়নি, তারাই এটিকে অস্বীকার করতে চাইছে যারা কোনো না কোনোভাবে, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, যারা ছিল ভারতের দালাল, যারা ছিল হাসিনার সেবাদাস, যারা ছিল শেখ মুজিবুর রহমানকে ভগবান বানিয়ে তার পূজারী। এই শ্রেণীর মানুষ ছাড়া আর কেউ জুলাই অভ্যুত্থানের বাস্তবতাকে অস্বীকার করতে পারবে না এবং জুলাই অভ্যুত্থানের প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে পারবে না, পারবার কোনো সুযোগ নেই। এর চাইতে বড় বাস্তবতা আমাদের জন্য আর কিছু ছিল না, হতেই পারে না। তো যেটি বলছিলাম যে কিছু সাংবাদিককে দেখা যাচ্ছে ইদানিং নানা বয়ান তৈরি করছে, জুলাই অভ্যুত্থান ইটসেলফ ওয়াজ আননেসেসারি, ইরেলিভেন্ট, আউট অফ প্লেস। এই বিষয়টি এস্টাবলিশ করবার চেষ্টা তারা করছে। কিছু তথাকথিত বুদ্ধিজীবীকেও দেখা যাচ্ছে, কিছু উকিল এর সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে কাউকে কাউকে অনেক সিনিয়র দেখছি, 30, 35, 40 বছরের প্র্যাকটিস তাদের। হাইকোর্টে প্র্যাকটিস করছেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন, তারাও জুলাই অভ্যুত্থান নিয়ে আজে বাজে কথা বলছে। তো এতে আমাদের বুঝতে কষ্ট হয় না, মুজিব পূজারী এরা। শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মানুষ, দোষে গুণে গড়া একজন মানুষ। তার যেমনি কিছু ভালো দিক ছিল, মন্দ দিক তার চাইতে অনেক বেশি ছিল। কিন্তু এই মানুষটিকে, মাটির মানুষটিকে ভগবান বানিয়ে আইডোলাইজ করে, আইডোলাইজেশন বা পূজা শুরু করেছে তারা। করুক, তারা যত খুশি গোলামি করুক, যত খুশি পূজারী সাজুক, নরে দেবত্ব আরোপ করুক, করে সেই নরের পূজা করুক, যাচ্ছে তাই করুক, আমাদের কিছু আসে যায় না। কিন্তু যখন তারা জুলাই অভ্যুত্থানকে ছোট করে, তখন আমাদের কিছু আসে যায়। আমরা এই বিষয়টিকে সহজভাবে দেখব না এবং জুলাই অভ্যুত্থানের প্রয়োজনীয়তা যারা অস্বীকার করবে, তারা মবের শিকার হবে, তারা গণপিটুনির শিকার হবে। আমরা চাইলেও সেটি বন্ধ করতে পারবো না, এটি হয়ে যাবে। কারণ লাখো কোটি মানুষ জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেছে, জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছে, আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে। এই বাস্তবতাকে যারা অস্বীকার করবে, তারা নিঃসন্দেহে গণপিটুনির শিকার হবে, মবের শিকার হবে। কেউ ঠেকাতে পারবে না, আমরা চাইলেও পারবো না। আমি ব্যক্তিগতভাবে মবের পক্ষে নেই, বাট হয়ে গেলে আটকাবো কীভাবে? কারণ মানুষের অনুভূতিকে আঘাত করা হচ্ছে, কোনোভাবে এটা আমরা বরদাস্ত করবো না, বরদাস্ত করতে পারি না। হ্যাঁ, জুলাই অভ্যুত্থানে যারা ঘটিয়েছিলেন সেই সব তরুণরা, ছাত্র নেতারা বিশেষভাবে, তাদের একটি ক্ষুদ্রাংশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে গত কয়েক মাসে, এক বছরে। ক্ষুদ্রাংশ, ছোট্ট একটি অংশ। তো এই বিষয়টিকে ইস্যু করছে তারা। এই বিষয়টিকে ইস্যু করে তারা এখন বলবার চেষ্টা করছে যে জুলাই অভ্যুত্থানের জন্য দায়ী, সব কিছুর জন্য দায়ী। অথচ জুলাই অভ্যুত্থানের মধ্যে বাস্তবতা আর কিছু নেই, এর বাইরে কিছু হতেই পারতো না। তো এই উছিলাটা তারা ব্যবহার করছে, তো সেটি আমরা বুঝি। তো সাংবাদিকদের কথা বলছিলাম, গতকাল কালের কণ্ঠ একটি রিপোর্ট ছেপেছে। একজন সাংবাদিকের ইউটিউব চ্যানেলে তিনি যা বলেছেন, তার বয়ানটি হুবহু তারা চেপে দিয়েছে কালের কণ্ঠ। সেই সাংবাদিককে আপনারা চেনেন। কালের কণ্ঠ লিখেছে যে একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, তাকে নিয়ে আমি আগেও কন্টেন্ট বানিয়েছি আমার চ্যানেলে, তার অপকর্ম নিয়ে আমি কন্টেন্ট বানিয়েছি। তাকে আমি চ্যালেঞ্জ করেছি বিভিন্নভাবে। আমি তাকে বলেছি যদি সাহস থাকে আমার কথা খণ্ডাক, সাহস পাইনি, পাবে না। কারণ আমি তার বিরুদ্ধে একটি কথাও বানিয়ে বলিনি, সব ঠিকঠাক বলছিলাম, তাই আমাকে নিয়ে কথা বলার সাহস পাইনি। যাই হোক, তো সেই সাংবাদিক, তার নাম হলো মঞ্জুরুল আলম পান্না। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে তাকে চিনে ফেলেছেন। মঞ্জুরুল আলম পান্না মানচিত্র নামে একটি চ্যানেল চালান, অপারেট করেন ইউটিউবে।
সেই চ্যানেলে গত 1 বছর ধরে দেখলাম, আমার এখন বমি হয়, অরুচি হয়, তার চেহারা দেখলে অরুচি হয়। সত্যি কথা বলতে গেলে তার চেহারা খারাপ কিছু না, আমার চেহারা, আমি খুব সুদর্শন পুরুষোত্তম এরকম কিছু না, বাট তার কর্মকাণ্ডের কারণে তার উপর অরুচি হয়। আমি সেই কথাটি বোঝাতে চেয়েছি। আসলে ই নিয়ে বিনিয়ে একটি তার কাজ, মিথ্যে প্রলাপ বকা সারাক্ষণ। এই সরকারটা কতটা অপ্রয়োজনীয় ছিল, এই আন্দোলন কতটা নিরর্থক ছিল, হাসিনা কতটা মহান ছিলেন, আওয়ামী বয়ান দাঁড় করাতে তার মতো ওস্তাদ বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি নেই। তবে হ্যাঁ, সুকৌশলে মাঝে মাঝে হাসিনার দু একটা মন্দও করে। হাসিনা খারাপ ছিলেন, হাসিনা আমলে দুর্নীতি হয়েছে, আমরা কথা বলেছি, কি কথা বলেছে আমি অবশ্য জানি না। আর কথা যদি বলেই থাকতো ঠিকঠাক, তাহলে বহু আগে সেই নালিল্লা হয়ে যেত, বহু আগে হাসিনা তাকে জয় বাংলা করে দিত। যেহেতু জয় বাংলা হয়নি, তাই হাসিনার বিরুদ্ধে সে কথা বলেছে, আমি এই কথা মানতে রাজি নই। আর যদি বলেও থাকে, সেটি হাসিনার শিখিয়ে দেওয়া কথা বলেছে। হাসিনার পেইড সার্ভেন্ট সে। হাসিনা কিছু কিছু সাংবাদিককে পে করতো, তাদেরকে বলেই দিয়েছে মাঝে মাঝে আওয়ামী লীগের বিরুদ্ধে বয়ান তৈরি করবে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, আমার বিরুদ্ধে কথা বলবে। সীমারেখা দিয়ে দিয়েছিল, তো সীমারেখার ভিতরে থেকে কথা বলতো, আর আওয়ামী লীগ থেকে কিছু টাকা পেত। তাই এখন তারা বলবার সাহস করছে যে আওয়ামী লীগের আমলে হয়তো কথা বলেছি। আওয়ামী লীগের আমলে প্রকৃত অর্থে যারা কথা বলেছে তারা কেউ বেঁচে নেই। হাসিনা প্রত্যেককে খুন করেছে, গুম করেছে, একজন লোকও বেঁচে নেই। তাই পান্না বলবার চেষ্টা করছে আমি কথা বলেছি, বলেনি, বলতে পারিনি। তাহলে এই পান্নার চেহারা আমরা এখন আর দেখতাম না, দুনিয়াতে থাকবার কথা ছিল না পান্নার। হাসিনা তাকে সহ্য করেছে মানে সেভাবে কথা সে বলেনি, বলার দরকার হয়নি। এটা পেইড সার্ভেন্ট কত কথাই বলতে পারবে, এটা লিমিট তো থাকবে। তো যাই হোক, সেই পান্না গতকাল তার ভিডিওর যে বক্তব্য, আমি স্ক্রিপ্টই বলতে পারি, তার ভিডিওর মানচিত্র চ্যানেলে দেওয়া ভিডিও একই টপিকে একটি স্ক্রিপ্ট ছাপিয়ে দিয়েছে কালের কণ্ঠ। তো কালের কণ্ঠ আজকাল নিরলসভাবে কাজটি করছে। বিশেষভাবে আমি নোটিস করলাম, সরকারের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে কোথাও, কোনো ইউটিউব চ্যানেলে কোনো সাংবাদিকের, কারো বিশ্লেষকের, সরকারের বিরুদ্ধে, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো কথা থাকলে সেই কথার স্ক্রিপ্ট আবার কালের কণ্ঠ ছাপিয়ে দেয়। কেউ যদি মিস করে ফেলে ইউটিউব কন্টেন্ট, তাই তারা স্ক্রিপ্ট দিয়ে দেয় একেবারে। তো সেরকম একটা স্ক্রিপ্ট আমার নজরে এসছে। তো সেখানে আমি দেখলাম পান্না কি বলেছে। তো পান্না আন্দোলনকে ছোট করতে গিয়ে, অভ্যুত্থানকে ছোট করতে গিয়ে, ছাত্র নেতাদের ছোট করতে গিয়ে, সরকারকে অকার্যকর প্রমাণ করতে গিয়ে পান্না উপদেষ্টা আসিফ মাহমুদের একটা প্রসঙ্গ নিয়ে এসেছে। কালের কণ্ঠ যে বিষয়ে রিসেন্টলি রিপোর্ট করেছে, শেখ হাসিনার আমলে শেখ রাসেল স্টেডিয়াম হবার কথা, আমাদের উপজেলা পর্যায়ে স্টেডিয়াম হওয়ার কথা, প্রকল্প গ্রহণ করা ছিল এবং টাকা পয়সা যথেষ্ট ব্যয় হয়েছে, সেখানে যথেষ্ট পরিমাণ দুর্নীতিও হয়েছে আমরা জানতে পেরেছি। তো সেই বিষয়টি এখন আবার পুনরুজ্জীবিত হয়েছে। একনেক বৈঠকে সম্প্রতি একটি প্রকল্প পাশ হয়েছে। আগের টাকা যত ছিল প্রকল্প ব্যয়, তার চাইতে বহু গুণে বেড়ে গেছে সেটি। তো সেই বর্ধিত ব্যয়ের প্রকল্প সম্প্রতি একনেকে পাশ হয়েছে গত সানডেতে। তো সেখানে কথা হয়েছে, আর সেই প্রসঙ্গে কালের কণ্ঠ রিপোর্ট করেছে। কালের কণ্ঠ বলবার চেষ্টা করেছে যে 1200 কোটি টাকা বাড়িয়ে প্রকল্প ব্যয়, আননেসেসারিলি দুর্নীতির উদ্দেশ্যে, আত্মসাতের উদ্দেশ্যে 1200 কোটি টাকা বাড়িয়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে। আর এই একনেক মিটিংয়ে সব উপদেষ্টারা, পরামর্শকরা এটার বিরোধিতা করেছেন। তারা এটি চাননি। এককভাবে ক্ষমতার অভাব ব্যবহার করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া 1200 কোটি টাকা বাড়িয়ে নিয়ে প্রকল্প পাশ করিয়েছে। এই অভিযোগটি তিনি করেছেন নিয়ে বিনিয়ে। তো এটি তো গেলই, এটি আমরা বুঝি পান্না এই অভিযোগ করবে। তার চাইতে সিরিয়াস একটি কথা পান্না সেই কন্টেন্টে বলেছে তার ইউটিউব চ্যানেলে, আমি সেটিও শুনেছি, ভিডিও কন্টেন্ট। আর আমি আপনাদের সঙ্গে কালের কণ্ঠে যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, সেই ভিডিও কন্টেন্টের স্ক্রিপ্ট, সেটি আমি শেয়ার করবো একটু পরে। তো সেখানে পান্না একটা গর্হিত মন্তব্য করে ফেলেছে। ছাত্রদের ছোট করতে গিয়ে, আন্দোলনকে ছোট, অধ্যাপক ইউনূসকে ছোট করতে গিয়ে, আসিফ মাহমুদকে ছোট করতে গিয়ে জুলাই অভ্যুত্থান নিয়ে বাজে কথা বলেছে। কি বলেছে আমি আসছি, তার সংক্ষিপ্ত, খুব বেশি বড় না, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমি আগাম ধন্যবাদ জানিয়ে রাখি ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনবার জন্যে, এবং আমি যে স্ক্রিপ্ট পড়ব এখন সেইটি মনোযোগ দিয়ে শুনবার জন্যে। তো হেডলাইন ছিল, উপদেষ্টা আসিফের একার সিদ্ধান্তে প্রকল্পে 1200 কোটি টাকা বাড়ানো হয়েছে। পান্না রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, অন্তর্বর্তী সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া একার সিদ্ধান্তে সরকারের একটি প্রকল্প থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 1200 কোটি টাকা বাড়িয়ে নিয়েছে। তিনি বলেছেন, তাকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই। একের পর এক গুরুতর অভিযোগ, নানা ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। আর নির্দ্বিধায় এটুকু বলা যায়, তার বিরুদ্ধে আরও নানা ধরনের অভিযোগ আমাদের সামনে আসবে।
ভবিষ্যৎ বক্তা পান্না। ভবিষ্যতে কী হবে সেটা আগাম বলে দিয়েছে, একটু চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। সোমবার 18 আগস্ট ইউটিউব চ্যানেলের মানচিত্র নামক একটি আলোচনায় তিনি এসব অভিযোগ করেন। পান্না বলেন, মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সরাসরি চাঁদাবাজিতে তার জড়িত থাকার অভিযোগ, তার মন্ত্রণালয়ের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এলাকায় তার বাবার ক্ষমতার দাপটের অভিযোগ, অস্ত্রের লাইসেন্স, হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যাওয়া, এমন সব গুরুতর অভিযোগের সঙ্গে আরেকটি যে গুরুতর অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পরিষদে থাকা সত্ত্বেও সরকারের কিংস পার্টি হিসেবে খ্যাত এনসিপিকে সার্বিক দিক থেকে সহযোগিতা করে যাওয়া তো পুরনো অভিযোগ। তিনি বলেন, নতুন যে ভয়াবহ তথ্য আমাদের কাছে এসেছে সরকারের একটি প্রকল্প থেকে তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 1200 কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো তার একক সিদ্ধান্তের মাধ্যমে। উপদেষ্টা পরিষদের আর সবাই যেখানে বিরোধিতা করেছে তার একার সিদ্ধান্তে 1200 কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো এবং সম্ভবত গত রবিবার একনেকের সভায় এটি পাশ হয়েছে। কালের কণ্ঠ এটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করেছে। কালের কণ্ঠ এবং পান্না, মাঝখানে একটু কথা বলে রাখি, একে অপরের পরিপূরক। কালের কণ্ঠকে রেফার করে পান্না কথা বলছে, পান্নার বক্তব্য আবার স্ক্রিপ্ট আকারে কালের কণ্ঠ ছাপিয়ে দিয়েছে, একটি নেক্সাস। পান্না বলেন, আওয়ামী লীগের সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম করা হবে শেখ রাসেলের নামে। শুরুতে এর ব্যয় ধরা হয়, কাজ শেষে ব্যয় দাঁড়িয়েছিল 51 লাখ টাকা, এখন বাড়তে বাড়তে সে 51 টাকা খরচ হয়ে দাঁড়াচ্ছে 14 কোটি টাকার বেশি। তাই বলে এই নয় যে 51 লাখ টাকা থেকে 1 লাফে 14 কোটি টাকা দাঁড়িয়েছে, আওয়ামী লীগও বাড়িয়েছে। 2016 থেকে 19 সালের মধ্যে প্রথম পর্যায়ে 131টি মিনি স্টেডিয়ামের জন্য খরচ হয়েছিল 66 কোটি 78 লাখ টাকা, প্রতিটির পেছনে ব্যয় দাঁড়িয়েছিল 51 লাখ টাকা। 2019 সালে এই প্রকল্পের প্রথম পর্যায় শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায় শুরু হয়, তখন আওয়ামী লীগ প্রতিটির ব্যয় ধরেছিল 8,86,70,000 টাকা। আওয়ামী লীগও কি পরিমাণ দুর্নীতি করেছিল? একেবারে 8,86,70,000 টাকা হওয়ার তো কথা নয়। আমরা এখানে আওয়ামী লীগের বড় দুর্নীতির অভিযোগ দাঁড় করাতেই পারি। আওয়ামী লীগের সময় যে ভয়ঙ্কর বড় দুর্নীতি হয়েছিল এটিও তার একটি প্রমাণ হতে পারে। তিনি বলেন, সে আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকার খুব উচ্চকণ্ঠ। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 80,000 কোটি টাকার দুর্নীতির নাকি খোঁজ পাওয়া গেছে। 80,000 কোটি টাকার দুর্নীতির নাকি খোঁজ পাওয়া গেছে নাকি। ডক্টর ইউনূস সকাল বিকেল যেখানে যান, দেশে কিংবা বিদেশে, সব জায়গায় গিয়ে এই গল্প দিয়ে আসছেন। এটি প্রমাণিত সত্য, তদন্ত করে পাওয়া গেছে, এটি গল্পের কিছু নেই। বাট পান্না বললেন এই গল্প তিনি দিয়ে আসেন। কিন্তু তার সরকারের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্যরা কি করছেন? যে কথিত গণ অভ্যুত্থান, দিস ইজ দ্য আহা মোমেন্ট, প্রিয় দর্শক, যে কথিত গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যা তাদের ভাষা অনুযায়ী হয়েছে, একবার খেয়াল করে দেখুন তার ধৃষ্টতা, তার আস্পর্ধা, তার সাহস। যে কথিত গণ অভ্যুত্থান, কথিত, এটি গণ অভ্যুত্থান না, এটি কথিত গণ অভ্যুত্থান, যে কথিত গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যা তাদের ভাষা অনুযায়ী হয়েছে, যা তাদের ভাষা অনুযায়ী হয়েছে, বোঝাতে চাইছে ছাত্রদের ভাষা অনুযায়ী এটি বিপ্লব, এটি অভ্যুত্থান। একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য এটি কি তার নমুনা? আওয়ামী লীগ দুর্নীতি করেছে, নানা অপকর্ম করেছে, সেটা আমরা সারা বছর বলছি, কিন্তু আপনারা কি করছেন? আমি শুরুতেই বলছিলাম যে শুধু দুর্নীতির অভিযোগ এনেছে সেটি না, আনতেই পারে কেউ দুর্নীতির অভিযোগ। অভিযোগ তো অভিযোগ, প্রমাণ হয়নি কিছুই। সমস্ত ব্যাপারটি ছিল কালের কণ্ঠের একটি রিপোর্ট, সেখানে কোনো কিছু প্রমাণিত সত্য নয়, অভিযোগ 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 মনে করা হয়, কেউ বলেছেন, শুনতে পেলাম, এই হলো ভাষা, সুনির্দিষ্ট কোনো কিছু না। তো সেই অভিযোগ নিয়ে কথা বললেন, একটি পুরো এপিসোড ফেঁদে ফেললেন, বিশাল হেডলাইন, 1200 কোটি টাকার অনিয়ম। তো এই পান্নার কথা বলছি। তো শুরুতেই বলা হয়েছিল সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। তো এখন আমার বিবেচনায় পান্না যদি সাংবাদিক হয় তাহলে তেলাপোকা অবশ্যই একটি পাখি, কেউ এই কথা ফেরাতে পারবে না, কখনোই এটি ভুল হবে না। নিশ্চয়ই তেলাপোকাকে পাখি বলতে হবে, কারণ পান্নাকে আমাদের যদি সাংবাদিক বলতে হয় তেলাপোকাকে পাখি বলতে হবে, উপায় নেই না বলে কোনো, তাহলে তেলাপোকার প্রতি ইনজাস্টিস করা হবে। একজন সাংবাদিক সারাক্ষণ এই কাজ করছেন, সত্য মিথ্যা যা ইচ্ছে তাই বলছেন, প্রচার করছেন, সেগুলো আবার এখন কালের কণ্ঠ ঠিকা নিয়েছে, স্ক্রিপ্ট আকারে ছেড়ে দিচ্ছে। তো সব কিছু ছাপিয়ে আমি অবাক হলাম, এই আওয়ামী পান্ডা কোন সাহসে বলে যে কথিত জুলাই অভ্যুত্থান, এটি কি করে কথিত হতে পারে?
যাদের পরিবারের মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, যারা ভিকটিম হয়েছে হাসিনার দুঃশাসনের, হাসিনার কুশাসনের, হাসিনার অসৎ কার্যকলাপের, তাদের কাছে আমাদের কী জবাব? সেই সব পরিবারের সন্তানদের আমরা ফিরিয়ে দেব কিভাবে? 1000 থেকে শুরু করে 1400, জাতিসংঘের হিসেব ধরলে 1400, 1400, সরকারের হিসেব ধরলে 1000-এর কাছাকাছি। এই সংখ্যক মানুষ যে মারা গেল, এই মানুষগুলোকে আমরা কিভাবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেব? এক আলম বাংলাদেশ থেকে 2 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেল বিদেশে, শুধু এস আলম, বাকিদের কথা বাদ। তো বাকিদের কথা বললে মহাভারত হবে সেই হিসেব। সমস্ত ব্যাংকগুলোকে শেষ করে গেল, আর্থিক খাতকে একেবারে ডিস্ট্রয় করে গেল এই হাসিনা, এই কুলাঙ্গার, এই পিশাচ। এখনো প্রকারান্তরে পান্নারা এবং পান্নার মতো তথাকথিত সাংবাদিকেরা এর পক্ষে বয়ান তৈরি করে। মানে বিষয়টা এরকম মুখ ফুটে বলছে না, শুধু এটাই বলছে যে আমরা আগে ভালো ছিলাম। তো এইটিকে তারা ভালো থাকা বলছে, কারণ নিশ্চয়ই তারা সুবিধা পেয়েছিল, সেই জন্য তারা ভালো থাকা বলতে পারে। অন্য মানুষ তো বলতে পারবে না। যারা নির্যাতিত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, তারা তো এটা ভালো বলতে পারবে না। আর ভালো বলতে পারবে না বলেই অভ্যুত্থান হয়েছে, হাসিনা পালিয়েছে। কোন খুশিতে হাসিনা পালালো? এমন কিছুই করেছে যে জন্য পালিয়েছে। শুধু হাসিনা কেন, হাসিনার মন্ত্রী, এমপি কেউ কি বাকি আছে যে পালায়নি? পৃথিবীতে এমন রেকর্ড আছে যে একটা দেশের সরকার প্রধান পালিয়েছে, রাষ্ট্রপ্রধান পালিয়েছে, তার সঙ্গে সঙ্গে সেই দেশের সবচেয়ে বড় গির্জার, সরকারি গির্জার, চার্চ অফ ইংল্যান্ডের প্রধান যাজক পালিয়ে গেছে? আছে এমন রেকর্ড? বাংলাদেশে আছে, হাসিনার এমন আছে এমন রেকর্ড। বাংলাদেশে আগেও সরকার পতন হয়েছিল, তখন কি যা বাইতুল মোকাররম মসজিদের ইমামের পালাতে হয়েছিল? হয়নি, হাসিনার আমলে পালাতে হয়েছে। এমন ইমামই হায়ার করা হয়েছিল যে তাকে না পালিয়ে উপায় ছিল না, তার পিঠের চামড়া থাকতো না, পাবলিক কিচ্ছু মানত না, চামড়া তুলে নিত, তাই পালিয়েছে। তো সেই পান্নারা এদের পক্ষে বয়ান তৈরি করবার চেষ্টা করছে। আর উপদেষ্টা আসিফ সম্পর্কে আমি আমার ভিডিওতে গতকাল বা তার আগের দিন আমি বলেছি, আমি কন্টেন্ট তৈরি করেছি, আমি সরকারের কাছে তদন্ত চেয়েছি যে আসিফের বিরুদ্ধে সেদিন জানে আলম অপু যে অভিযোগ এনেছে যে অপুর সঙ্গে রাত 4:30 5টার দিকে ওয়েস্ট ইন্ডিয়ার আশেপাশে কোনো জায়গা থেকে আসিফ মাহমুদের কথা হয়েছে, আসিফ মাহমুদ জানতেন, তাকে ইনফর্ম করে অপু চাঁদাবাজিতে গিয়েছে, এইসব অভিযোগগুলো সম্পর্কে তদন্তের জন্য আমি দাবি জানিয়েছি সরকারের কাছে। তো এখন কথা হলো, উপদেষ্টা আসিফের বিরুদ্ধে যে কেউ দাবি জানাতে পারে, তদন্তের দাবি জানাতে পারে, তার বিরুদ্ধে একটা অভিযোগ আসতে পারে। একটা অভিযোগ তো শুধুই অভিযোগ, প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো লোককে অপরাধী বলা যাবে না, দুর্নীতিপরায়ণ বলা যাবে না। বলা যাবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, তিনি দুর্নীতি করেছেন বলে বলা হয়েছে। যেই জন্য ইংরেজিতে আমরা দেখি যে অ্যালিজেডলি, রিপোর্টেডলি এই শব্দগুলো ব্যবহার করা হয়। তো পান্না সেটা জুলাই অভ্যুত্থানের সঙ্গে লাগালেন, কথিত গণ অভ্যুত্থান। তো পান্নার সাহস দেখে অবাক হলাম। পান্না অবশ্য একদিন এই সাহস সঞ্চয় করেনি, আমি 1 বছর থেকে পান্নাকে ফলো করছি। তার চ্যানেলটি যদি কেউ একটু ঘুরে আসেন, আপনি অসুস্থ বোধ করবেন। আপনি যখন থাম্বনেল দেখবেন, আপনি যখন টাইটেল দেখবেন, আপনি অসুস্থ বোধ করবেন। আপনার বুঝতে একটু বাকি থাকবে না যে এই ছেলেটি, এই পান্ডাটি কারো এজেন্ডা বাস্তবায়ন করছে, অ্যাসাইনমেন্ট নিয়ে মাঠে আছে। এবং এই আবার বলছে এই সরকারের আমলে নাকি বাক প্রকাশের স্বাধীনতা নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই। কি ভয়ঙ্কর মিথ্যাচারী এই লোকটি। যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকতো তাহলে সে যা করছে এগুলো করতে পারতো না। তো আমি আগেও বলেছিলাম একটি নেক্সাস, মাসুদ কামাল কথা বা অন্য মঞ্চের মাসুদ কামাল, মানচিত্রের পান্না, আর তাদের গুরু এখন জেল হাজতে আছেন সেই অধ্যাপক করিমুল্লাহ এখন মাইনাস হয়েছে, এই দুটো আছে। এই দুটো মিলে যাচ্ছে তাই করছে, যাচ্ছে তাই বলছে। তাদের দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাই। কত বড় সাহস! অভ্যুত্থানকে বলছে কথিত অভ্যুত্থান, যা তাদের ভাষায় তারা বলছে। এ থেকে বোঝা যায় তার দুরভিসন্ধি এবং তার মনে কি আছে, তার আলটিরিয়র মোটিভ কি। এই অভ্যুত্থানকে সে কোন চোখে দেখছে। আর এই সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক রিপোর্ট করে যাচ্ছে, ষড়যন্ত্রমূলক কন্টেন্ট তৈরি করে যাচ্ছে। অনেকবার হয়েছে এটা আমি দেখেছি, এবং বেশ কয়েকবার আমি কাউন্টার করেছি। যদি সাহস থাকে, আমি আজও বলছি, পান্না যদি আমার এই ভিডিও দেখে, সাহস থাকলে আমি যে বলেছি খন্ডাক, আরেকটি এপিসোড করে এটা খন্ডাক। তার গুরু চেষ্টা করেছিল, আমি আগের ভিডিওতে বলেছিলাম মুক্তিযুদ্ধ সম্পর্কে মহিউদ্দিন আহমেদের একটি কলাম, আমি ওটা নিয়ে কথা বলেছিলাম। তো সেটার ধারে কাছে না গিয়ে আমাকে নিয়ে কথা বলেছে, আমার বিরুদ্ধে মিথ্যে বয়ান দাঁড় করবার চেষ্টা করেছিল মিথ্যেবাদী করিমুল্লাহ, এবং তারা 3 জন মিলে এটা আলোচনা করেছে। সেই এপিসোডে উল্লেখ করা আছে, সেখানে তারা বলেছে মাসুদ কামাল, পান্না এবং করিমুল্লাহ 3 জন মিলে কথা বলে করিমুল্লাহ চেষ্টা করেছে আমাকে কাউন্টার করবার, একদমই পারেনি, কিচ্ছু করতে পারেনি। আমার কথার বিপরীতে কোনো বয়ান হাজির করতে পারেনি।
কিছু মিথ্যে কথা বলে ডান বাম দিয়ে পাশ কেটে চলে গেছে, কিচ্ছু পারেনি। আমি মাসুদ কামালকেও বলেছি, আমি পান্নাকেও বলছি, আমি যা যা বলছি পারলে আমার কথার কাউন্টার করুন। যদি না পারেন তাহলে আপনারা মিথ্যেবাদী, আপনারা ইয়েলো জার্নালিজম প্র্যাকটিস করেন, আপনারা সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন। এটিকে সমালোচনা বলে না, সমালোচনা করবেন ওয়েলকাম, আমিও করছি। আমি অধ্যাপক ইউনূসকে সরাসরি বলছি, এপিসোড বানিয়েছি, তার দৃষ্টি আকর্ষণ করেছি, যেসব কাজ ভালো লাগে না আমার কাছে মনে হয়েছে দেশের স্বার্থের পরিপন্থী, আমি কথা বলেছি। সমালোচনা করা দোষের কিছু না, নিশ্চয়ই আপনি করতে পারবেন, কিন্তু আমরা পরিষ্কার বুঝি দ্যার ইজ এ ফাইন লাইন, কোনটি সমালোচনা এবং কোনটি ক্যারেক্টার অ্যাসাসিনেশন। একটি ফাইন লাইন আছে সেখানে, সেটি টানতে জানতে হবে। আপনারা টানতে জানেন না, ফাইন লাইন এরকম না, টানছেন না। কেন টানছেন না? দুরভিসন্ধি আছে, অসৎ উদ্দেশ্য আছে, আমরা জানি কি চাচ্ছেন আপনারা। তো এইসব করে লাভ হবে না। এই অভ্যুত্থানকে ছোট করবার চেষ্টা করবেন, নিজে ধ্বংস হয়ে যাবেন। এই দেশের মানুষ কখনোই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো কথা মেনে নিবে না। হ্যাঁ, আমি আবার রিপিট করছি, যদি এরকম হয় যে কোনো জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রনেতা, ছাত্র, কোনো স্টেক হোল্ডার ভুল করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, অপরাধে জড়িয়ে পড়েছে, সেটির সমালোচনা আমরা করব, সেটির বিচার চাইব, তদন্ত হবে। কিন্তু তাই বলে জুলাই অভ্যুত্থানকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন? একদম না, আমরা মোটেই এটি সহ্য করব না, একদম না, অ্যাবসলিউটলি নট। হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার, কান খুলে শুনে নিন, আমরা এটি সহ্য করব না। দ্যাটস ইট, ফুল স্টপ। ভালো থাকবেন সবাই।